তাহলে আজকের থেকে ন্যারেশন চেঞ্জ শুরু করব এবং ন্যারেশন চেঞ্জ যেভাবে বলবো আশা করছি ন্যারেশন চেঞ্জ একবার যদি ভালো করে সেটা শুনে না যা বলবো ন্যারেশন চেঞ্জ খুব ভালো করে শিখে যাবে। ন্যারেশন চেঞ্জে কোনো রকমের কোনো আর ডিফিকাল্টিস আসবে না, কোনো সমস্যা হবে না, কিন্তু তার জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে যেটা বলবো, ঠিক আছে? একদম প্রথম থেকে যেভাবে এর আগে ভয়েস চেঞ্জ হয়েছে, ভয়েস চেঞ্জেও কোনো প্রবলেম হয়নি, আশা করছি ন্যারেশন চেঞ্জেও কোনো প্রবলেম হবে না। দেখো তাহলে আজকে শুরু করছি ন্যারেশন চেঞ্জ। দেখো প্রথমত ন্যারেশন চেঞ্জ জানতে গেলে জানতে হবে যে ন্যারেশন কি। এই ন্যারেশন মানে হলো কি উক্তি, আর চেঞ্জ মানে আমরা জানি কি পরিবর্তন। এই উক্তির পরিবর্তন, এই জিনিসটা, এই যে উক্তির পরিবর্তন, এই ব্যাপারটা তিনজনকে নিয়ে ধরে নাও। ধরো ফার্স্ট ওয়ান, এটা একজন, এটা আরেকজন, আর এটা আরেকজন, 3 নম্বর। তুমি একটা নামও ভেবে নিতে পারো, যে ধরো এর নাম ধরো আমি ধরে নিলাম অপু, এর নাম ধরো অনু, আর এর নাম ধরো সোনু। জাস্ট উক্তিটা কি সেটা বোঝো আগে, যে ন্যারেশনটা কি, তারপর চেঞ্জটা আসছে আমরা, ঠিক আছে? এবার ধরো এই অপু একটা কথা অনুকে বলেছে, তাহলে এর কাছ থেকে অপুর কাছ থেকে অনু শুনেছে কথাটা। সেই কথাটা শোনার পর অনু কি করেছে, সে আবার সোনুকে বলেছে। এই যে এখানে অপুর কাছ থেকে অনু কথাটা শুনেছে, সে কথাটাকে অর্থাৎ এই অপুর উক্তিটাকে, তার বক্তব্যটাকে সে দুরকম ভাবে প্রেজেন্ট করতে পারে। এক, অপু যেমন বলেছে ঠিক তেমন ভাবে তার কাছে ডেলিভার করতে পারে, তেমন ভাবে বলতে পারে। আর এক, সে ঘুরিয়ে বলতে পারে। কিরকম? আমি একটা কথা বলি। ধরো কথা বলছি, অপু অনুকে বলল আমি একজন ভালো ডান্সার, আই এম আ গুড ডান্সার। তাহলে অপু কি বলেছে অনুকে, যে আই এম আ গুড ডান্সার, আমি একটা ভালো ডান্সার। এবার অনু সোনুর কাছে গিয়ে কথাটা রিপ্রেজেন্ট করছে দুরকম ভাবে। 1 নম্বর এরকম করতে পারে যে অপু বললো আই এম আ গুড ডান্সার, মানে অপুর টোনটা, অপুর বক্তব্যটা, অপু যে কথাটা বলেছে সেটা কোনো রকম ভাবে পরিবর্তন না করে সে গিয়ে সোনুর কাছে বলে দিল। এর যে বক্তব্যটা, এ কোনো রকম পরিবর্তন করলো না, এ তো একেই বলেছিল। অর্থাৎ অপু অনুকে বলেছিল কি বলেছিল, আই এম আ গুড ডান্সার। এবার যখন অনু সোনুর কাছে গিয়ে বলছে, তখন ওই অপুর কথাটা কোন রকম পরিবর্তন না করে সে গিয়ে বলছে এই অপু বললো আমার গুড ডান্সার। তার বক্তব্যটাকে কোন রকম পরিবর্তন না করে কি করলো, সে সরাসরি বলল। যখন কারোর বক্তব্যকে এরকম সরাসরি প্রেজেন্ট করা হয় সেটাকে আমরা বলি তখন কি না, এখানে যেটা এ কে প্রথমে ডেলিভার যদি করে, 1 নম্বর বলবো আমরা সেটাকে কি ডাইরেক্ট স্পিচ। আর যখন তার বক্তব্যটাকে সে ঘুরিয়ে নিজের মতো করে বলবে, কি ধরো সে গিয়ে বলল কি অনু এবার এর কাছে শুনে নিয়েছে, এ বলে যে আমার গুড ডান্সার, সে সেটা গিয়ে বলছে এই অপু বলল যে সে ভালো ডান্সার। দেখো আমিটা ঘুরে গেল, গিয়ে বলল যে সে ভালো ডান্সার। এই যে ঘুরিয়ে বলা, নিজের মতো করে নিয়ে বলা, এটাকে কি বলে? এটাকে বলে ইনডাইরেক্ট বা পরোক্ষ। কি এটাকে কি বলে? এটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। এই দুটো। তাহলে ন্যারেশন মানে আমরা প্রথমত কি জানলাম, যে ন্যারেশন মানেই জানলাম যে উক্তি, অর্থাৎ কারোর বলা বক্তব্যটাই হলো, এখানে উক্তিটাই হলো কি ন্যারেশন। সেটা যখন চেঞ্জ করতে হবে বা চেঞ্জ করার জায়গায় আসি, তাহলে 2 রকম পজিশন হয়ে যায়। একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট বলতে কারোর বলা বক্তব্যকে যখন আমরা সরাসরি প্রেজেন্ট করি তখন সেটাকে কি বলা হয়, তখন সেটাকে বলা হয় ডাইরেক্ট।
আর কারোর বলা বক্তব্যকে যখন আমরা ঘুরিয়ে বলি তখন সেটাকে কি বলা হয়? ইনডাইরেক্ট। এই দুটো জিনিস ক্লিয়ার আগে হয় ন্যারেশনে ঢোকার আগে, ন্যারেশন চেঞ্জ শেখার আগে এই দুটো জিনিস ক্লিয়ার হয় যে হোয়াট ইজ ডাইরেক্ট স্পিচ আর হোয়াট ইজ ইনডাইরেক্ট স্পিচ। তাহলে কারোর বলা বক্তব্যকে যদি আমরা ঘুরিয়ে বলি তাহলে ইনডাইরেক্ট, আর কারোর বলা বক্তব্যকে কোনো রকম পরিবর্তন না করে তার টোনে যদি আমরা সেটাকে প্রেজেন্ট করি ডাইরেক্ট। ধরো আমি কথাই বলছি, আরো একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমি তোমাকে বললাম এই আমি এর পরের দিন পড়াবো না। তুমি মায়ের কাছে গেলে, বাড়িতে গেলে, গিয়ে মার কাছে তখন কি বলছো? যে মা স্যার বললো আমি পড়াবো না। আমি যে আমার মতো করে বলেছি আমি পড়াবো না, ঠিক সেম টোনে উইদাউট এনি চেঞ্জ, কোনো রকম পরিবর্তন না করে বাড়িতে গিয়ে মার কাছে বলে মা স্যার বললো আমি পড়াবো না, সেটা হলো কি সেন্টেন্স? কি হলো? কি স্পিচ হলো? এটা ডাইরেক্ট স্পিচ। আর যখন তুমি ওটাকেই ঘুরিয়ে বলবে বাড়িতে গিয়ে বলে মা স্যার বললো যে উনি পড়াবেন না বা তিনি পড়াবেন না, তুমি আমিটা বললে না, আমি বলেছিলাম, প্রথমত আমার কথাটা গিয়ে প্রেজেন্ট যখন করলে সেটা ডাইরেক্ট স্পিচ হলো। যখন তুমি আমার বক্তব্যটাকে নিজের মতো করে সাজিয়ে নিয়ে বাড়িতে গিয়ে বলে যে স্যার বললো যে তিনি পড়াবেন না, তখন ওটা হয়ে গেল কি? তখন ওটা হলো ইনডাইরেক্ট স্পিচ। তাহলে হোয়াট ইজ ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ আর হোয়াট ইজ ন্যারেশন, এটা ক্লিয়ার? এই চেঞ্জ বলতে এই দুটোর মধ্যে চেঞ্জ করতে হবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট ডাইরেক্ট, এই রুলগুলো আমাদের জানতে হবে। তাহলে এই পর্যন্ত যা বললাম সেটুকু ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যাওয়ার আগে ডাইরেক্ট স্পিচের কিছু বৈশিষ্ট্য কিন্তু আমাদের জেনে নিতে হবে, ঠিক আছে? সেটা জানার জন্য আমি একটা সেন্টেন্স লিখে তোমাদেরকে বলছি। দেখো ডাইরেক্ট স্পিচ সেন্টেন্স কেমন হয়ে যায়। এই যেটা বলছিলাম, অপু সেড I am a good dancer। এই যে এইটা যেটা বলা হয়েছে, যেটা আমি অপু, অনু আর সমুখ দিয়ে এক্সাম্পল দিচ্ছিলাম, অপু সেড আই এম আ গুড ডান্সার, এটা আমরা লিখেছি ডাইরেক্ট স্পিচে। কিন্তু কি করে বুঝবো ডাইরেক্ট স্পিচে লিখেছি? এর পার্টগুলো দেখে নাও, ডাইরেক্ট স্পিচে কি কি পার্ট। প্রথমত যেটা থাকে সেটা হলো কি? সাবজেক্ট। প্রথমত কি বললাম? এটা সাবজেক্ট। তারপরে যেটা থাকে সেটা হলো, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই অংশটাকে কি বলা হয়? এই যেখানে সেড বা সেড টু বা আস্কড এই জিনিসগুলো থাকে, বা টেলস, ঠিক আছে, বা টেল, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তাহলে প্রথমত কি জানলাম? প্রথমত সবাই দিকে দেখো, প্রথমত জানলাম সাবজেক্ট, তারপরে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, তারপরে এই পুরো বক্তব্যটা যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে এইটাকে বলা হয়, কিন্তু এটা পুরো জিনিসটাই হলো কিন্তু স্পিচ, তার বলা কথা, তার বলা উক্তি, তার বলা বক্তব্য। স্পিচের মধ্যে আবার আমরা দেখতে পাচ্ছি আলাদা করে কি আছে আবার? ভেরি গুড, জোরে বলো। তাহলে আবার কি? সাবজেক্ট সেখানে পাচ্ছি, এখানেও দেখো একটা ভার্ব পাচ্ছি, তাই না? এই ভার্বটাকে আবার বলা হয়, দেখো কি বলা হয়, দেখো এদিকে রিপোর্টেড ভার্ব। এগুলো লিখে নেবে কিন্তু প্রত্যেকে এবং ভালো করে বুঝবে। তাহলে এই স্পিচের মধ্যে কিন্তু আমরা আলাদা করে আবার কি পাচ্ছি? একটা সাবজেক্ট পাচ্ছি, যে বলছে সেটা একজন আলাদা সাবজেক্ট, তারপরে একটা ভার্ব পাচ্ছি, সেই ভার্বটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আবার স্পিচের মধ্যে আমরা কি পাচ্ছি? আবার একটা সাবজেক্ট পাচ্ছি, এবং সেখানেও দেখো আবার কি পাচ্ছি আমরা? ভার্ব আছে, কিন্তু সেই ভার্বের নামটা আলাদা। সেই ভার্বের নামটা কি? রিপোর্টেড ভার্ব। এটা রিপোর্টিং ভার্ব যখন বলছে সেই কথাটা, আর ওটা বলা হয়ে যাচ্ছে স্পিচটা, সেটা রিপোর্টেড ভার্ব, ঠিক আছে? আর তার মতো আদার্স যেরকম আছে আছে, এই পোর্শনটা ভালো করে বুঝুন। তা কি কি বৈশিষ্ট্য আছে যে আমরা ডাইরেক্ট স্পিচ চিনবো কি করে? শুধু কি এই থেকে চিনবো? না, তা না। দেখো এখানে 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্বের পরে কমা হয়। ভালো করে দেখো কি দেখতে পাচ্ছি? রিপোর্টিং ভার্ব। শুধু ভার্ব বলবে না, শুধু ভার্ব বলতে গুলিয়ে যাবে যে তাহলে এই ভার্বটা কি, এই ভার্বটা কি। দুটো ভার্ব তো, একটা স্পিচের মধ্যে ভার্ব আছে, একটা স্পিচের বাইরে ভার্ব আছে। তাহলে স্পিচের বাইরে যে ভার্বটা আছে সেটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, আর যেটা স্পিচের ভিতরে আছে ভার্ব সেটাকে আমরা বলি রিপোর্টেড ভার্ব। একদম ক্লিয়ার রাখবে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি
যে রিপোর্টিং ভার্বের পরে কমা বসে, নাম্বার 1 নিয়ম রুল। আচ্ছা, নাম্বার 2 তে কি পাচ্ছি আমরা দেখতে, স্পিচটা তার যে বলা উক্তি বা বক্তব্যটা সেটা ইনভার্টেড কমার মধ্যে আছে। কার মধ্যে আছে? ইনভার্টেড কমা। ঠিক আছে, এটা আমি বারবার বলবো কি না, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। কেউ ইনভাইটেড বলবে না, ইনভার্টেড। কিন্তু অনেকে এটা ভুল করে বসে, ইনভাইটেড কমা, এটা ইনভার্টেড কমা। ঠিক আছে, তাহলে ইনভার্টেড কমার মধ্যে বসে। ইনভার্টেড কমার মধ্যে দেখো আমরা দেখতে পাচ্ছি, পেয়েছি। আর স্পিচের প্রথম অক্ষরটা মানে প্রথম যেটা সাবজেক্টের প্রথম অক্ষর থাকছে সেটা কি হয়, ক্যাপিটাল লেটারে হয়, সেটা বড় হাতের হয়। তাহলে আমরা এই তিনটে কিন্তু রুল পেলাম, তিনটে বৈশিষ্ট্য পেলাম কিসের, ডাইরেক্ট স্পিচে। 1 নম্বর পেলাম, আর একবার রিপিট করছি, এগুলো লেখার ব্যাপার আছে কিন্তু। 1 নম্বর পেলাম রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর কি পেলাম, 2 নম্বর পেলাম সর্বদা স্পিচটা ইনভার্টেড, ইনভার্টেড কমার মধ্যে বসে, ইনভাইটেড কমা নয়, ইনভার্টেড কমা, INVERTED, ইনভার্টেড কমার মধ্যে বসে। আর স্পিচের প্রথম অক্ষরটা সর্বদা কি হয়, ক্যাপিটাল লেটারে হয়, বড় হাতে, ইংরেজি বড় হাতের হয়। এই তিনটে আমরা ডাইরেক্টের বৈশিষ্ট্য জানলাম। এবার বলবে ডাইরেক্টের বৈশিষ্ট্য জেনে আমাদের লাভ কি? সবসময় যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে দেবে এমনটা তো নয়, মাঝে মাঝে এমনও তো হতে পারে যে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আসতে বললো, তাহলে ইনডাইরেক্ট থেকে যখন ডাইরেক্টে আসবো তখন তিনটে জিনিস আরো অনেক কিছু মাথায় রাখার ব্যাপার আছে, প্রোনাউন চেঞ্জ আছে, টেন্সের পরিবর্তন আছে, সেগুলো পরে পরে জানবো। কিন্তু এই তিনটে বেসিক জিনিস, যে তিনটে ডাইরেক্ট স্পিচের মেন বৈশিষ্ট্য, যে আমরা সর্বদা রিপোর্টিং ভার্বের পরে কমা ইউজ করব, স্পিচটা সর্বদা ইনভার্টেড কমার মধ্যে রাখবো, স্পিচের প্রথম অক্ষর সর্বদা বড় হাতে ইউজ করব, ক্যাপিটাল লেটারে করব। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে তিনটে জিনিস। এবং কোনটাকে সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটাকে কি বলে, রিপোর্টিং ভার্ব, এটা আবার সাবজেক্ট, তারপরে যদি আমাদের ভার্ব থাকে সেটা কি বলে, রিপোর্টেড ভার্ব। ভেরি গুড। তাহলে স্পিচটা সেন্টেন্সের কোন রূপে আছে সেটা জানতে হবে। আমি আরো একবার মনে করিয়ে দিচ্ছি যে সেন্টেন্স আমাদের কত রকমের হয়। সেন্টেন্সকে আমরা প্রথমত 2 রকম ভাবে ভাগ করতে পারি, অ্যাকর্ডিং টু ফাংশন আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। এর আগেও আমি বলেছি, অ্যাকর্ডিং টু ফাংশন আমরা পাই 5 রকম। অ্যাকর্ডিং টু ফাংশন আমরা কত রকমের পাই, 5 রকম। ঠিক আছে, সেখানে আমরা আসছি কি না, সেন্টেন্সের এটা একটু জানতেই হবে। সেন্টেন্স অ্যাকর্ডিং টু ফাংশন, অ্যাকর্ডিং টু ফাংশন 5 রকম। 1 নম্বর কি পাই আমরা, অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ। অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ যেটাকে বিবৃতিমূলক বলা হচ্ছে। 2 নম্বর আমরা পাই ইন্টারোগেটিভ। 3 নম্বর আমরা পাই ইম্পারেটিভ। 4 নম্বর পাই এক্সক্লামেটরি। আর 5 নম্বর পাই অপটেটিভ। এটা অ্যাকর্ডিং টু ফাংশন সেন্টেন্সকে আমরা এই 5 রকম ভাবে পাই। অ্যাসার্টিভ, যার অপর নাম ডিক্লারেটিভ, যেটা নর্মাল বিবৃতিমূলক কথাবার্তা। ইন্টারোগেটিভ আমরা জানি প্রত্যেকে প্রশ্নবোধক। ইম্পারেটিভ যেখানে আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো আমরা পাই। তারপরে এক্সক্লামেটরি বিস্ময়বোধক, যেখানে আমরা বিস্ময়বোধক চিহ্ন পাই, তাই না? বলেছিলাম বিস্ময়বোধক চিহ্ন কথা মনে আছে? কি বলেছিলাম? উপরে পানের ফোঁটা, নিচে চুলের ফোঁটা, ঠিক এইরকম এই চিহ্নটাও পাই। এটা নর্মাল ফুল স্টপ। ইন্টারোগেটিভে জিজ্ঞাসা চিহ্ন, এটাও ইম্পারেটিভে ফুল স্টপ, কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়, আদেশ, অনুরোধ, উপদেশমূলক থাকে। আর অপটেটিভ আমরা জানি প্রত্যেকে কি, প্রার্থনামূলক, উইশ, আশা, আকাঙ্ক্ষা মূলক সেন্টেন্স। তাহলে স্পিচটা এই ইনডাইরেক্টের যে ইনডাইরেক্ট স্পিচের যে বৈশিষ্ট্য জানার আগে জানতে হবে ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটা আছে সেই স্পিচটা এই সেন্টেন্স ক্যাটাগরির মধ্যে কোনটাতে আছে।
সেটা জানতে পারলে ন্যারেশনটা আরো ক্রিস্টাল ক্লিয়ার হবে, আরো ভালো হবে। আজকের আমরা যেটা শিখবো সেটা হলো এই অ্যাসার্টিভটা এবং তার সঙ্গে ইম্পারেটিভটা। আজকে দুটো করাবো, মাঝখানে ইন্টারোগেটিভটা করাচ্ছি না, ইন্টারোগেটিভটা একটু লেন্থি, ওটা একটা ক্লাস নিয়ে করাবো, ঠিক আছে? তাহলে এখানে আজকের আমরা অ্যাসার্টিভ আর ইম্পারেটিভ করাবো, তারপরে পরে আর বাকি তিনটে যেটা পড়ে আছে ওই তিনটে করাবো। আজকের আশা করছি মন দিয়ে যদি ক্লাসটা শোনো নিশ্চয়ই এই দুটো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ন্যারেশন চেঞ্জ, আর ন্যারেশন চেঞ্জটা এতটাই প্রয়োজন, প্রত্যেকে জানো যে ন্যারেশন চেঞ্জটা সেই একদম ক্লাস 7 থেকে শুরু হচ্ছে আর ক্লাস 12 পর্যন্ত রয়েছে, তারপরেও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসেও আছে। তাই ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ দুটো খুব দরকার। তাহলে আমরা আজকে কি করব না, ইনডাইরেক্ট স্পিচের বৈশিষ্ট্য জানবো, কিন্তু কোন সেন্টেন্সের? প্রথমত অ্যাসার্টিভ। আমি উপরে একটু লিখে দিচ্ছি যে আজকে জানছি আমরা কোনটা, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের রুলগুলো আমরা জানবো। সেন্টেন্সের ভাগ কারো লিখতে হবে, প্রয়োজন আছে লেখার, বুঝে দিচ্ছি। তাহলে অ্যাসার্টিভ আমরা করছি, বা যেটাকে বলা হয় ডিক্লারেটিভ। এর হচ্ছে আমরা ইনডাইরেক্ট স্পিচের বৈশিষ্ট্যগুলো জানছি। দেখো, রুল নাম্বার 1, ভেরি 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 ইম্পর্টেন্ট, কি যে সর্বদা কি হয় না, টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, টেন্স ক্রিয়ার কাল, ঠিক আছে? আমরা জানি টাইম অফ ওয়ার্ক, সেই টাইম অফ ওয়ার্ক টেন্সের পরিবর্তন। কিরকম টেন্সের পরিবর্তন? আমি একটা ছোট্ট লিস্ট করব, সেই ছোট্ট লিস্টটা তোমরা তুলে নেবে এবং সেটা ভালো করে মাথায় রাখবে, মুখস্থ করবে, করলেই কাজ কমপ্লিট। যেমন কি লিস্টটা দেখো, এটা ভালো করে লক্ষ্য রাখবে। V1 থাকলে ভার্বের প্রথম ফর্ম, ঠিক আছে? যেমন আমি ব্র্যাকেটে দু একটা লিখছি, যে যদি হয় ডু থাকে, বা যদি ধরো গো থাকে, ঠিক আছে, বা যদি ধরো কাম থাকে, এই রকম থাকলে সর্বদা হয়ে যায় কি V2। যেমন ব্র্যাকেটে লিখে দিচ্ছি, তাহলে ডু মানে এখানে কি হয়ে যাবে, ডিড। গো মানে এখানে কি হয়ে যাবে, ওয়েন্ট। বলো, কাম থাকলে এখানে কি হয়ে যাবে, কেম। সব V2 হয়ে যাবে। তাহলে V1 V2 এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এটাই মেন ন্যারেশন চেঞ্জের, টেন্সের পরিবর্তন, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড কি আছে, যদি am is are থাকে, তাহলে am is are পরিবর্তন হয়ে কি হয়ে যায়, was were। আচ্ছা, তারপরে এখানে যদি have has থাকে, have বা has থাকে পরিবর্তন হয়ে হয় had। আচ্ছা, যদি have been বা has been থাকে, তাহলে সেটা পরিবর্তন হয়ে কি হয়ে যায়, had been। have been বা has been থাকলে সেটা পরিবর্তন হয়ে হয় had been। এবার যদি V2 থাকে, তাহলে V2 থাকলে কি হয়, had প্লাস V3, ঠিক আছে? অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম যদি থাকে, যদি এখানে কথায় বলছি কেম থাকতো, ধরে নাও কেম আছে, তাহলে ওটা হ্যাড কাম হতো, মানে হ্যাড আর V3। আচ্ছা, ওয়াজ বা যদি ওয়্যার থাকে, সেটা হয়ে যায় কি হ্যাড বিন। ওয়াজ বা ওয়্যার থাকলে হ্যাড বিন। হ্যাড থাকলে নো চেঞ্জ, সেই হ্যাডই হয়। যদি হ্যাড বিন থাকে, সেই হ্যাড বিন, নো চেঞ্জ। এই একটা লিস্ট টেন্সের পরিবর্তন হওয়া, যে V1 থাকলে V2, am is are থাকলে was were, have has থাকলে had, have been has been থাকলে had been, V2 থাকলে had plus V3, was were থাকলে had been, had থাকলে had, no change, had been থাকলে had been। ক্লিয়ার? ক্যান থাকলে কি হয়, কুড। শ্যাল,
দেখো ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট থাকলে মাস্ট অথবা হ্যাড টু, আর ওড টু থাকলে ওড টু। এবার আমাদের দেখাও, এগুলো কিন্তু কখনো রিভার্স হবে না যেগুলো যাচ্ছে। অর্থাৎ এদিকে দেখো, ধরো আছে কুড, ক্যান হবে না, শুড কখনো শ্যাল হবে না, ঠিক আছে, মাইট মে হবে না। তাহলে এগুলো থাকলে কি হবে, ওগুলোই থাকবে। অর্থাৎ কুড থাকলে কুড, ঠিক আছে, শুড থাকলে শুড, মাইট থাকলে মাইট, ওগুলো কিন্তু রিভার্স হয়ে কখনো আসবে না, ঠিক আছে, ব্যাকশিফট হবে না, কখনোই ব্যাকশিফট হবে না, খেয়াল রেখো। বারবার বলছি, এগুলোর ক্ষেত্রে আমি এটা লিখে দিচ্ছি, এগুলোকে ব্যাকশিফট বলে। ব্যাকশিফট কিন্তু কখনো হবে না, মানে কুড আছে ক্যান হয়ে গেল, শুড আছে শ্যাল হয়ে গেল, এগুলো কিন্তু হবে না। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে আমরা শিখলাম কি না, টেন্সের পরিবর্তন, প্রোনাউনের পরিবর্তন, প্রোনাউনের পরিবর্তন হয়। 2 নম্বর নিয়ম কি, প্রোনাউন সেন্টেন্স স্পিচ এবং তার যে সাবজেক্ট সেই অনুপাতে প্রোনাউনের পরিবর্তন ঘটবে। সেটা আমি এক্সাম্পল দিয়ে দেখাবো, শুধু এখন লিখে রাখো প্রোনাউনের পরিবর্তন, ঠিক আছে, প্রোনাউনের পরিবর্তন হয়। 3 নম্বর নিয়ম আমরা করতে পারি, লিঙ্কার হিসাবে কি বসে, দ্যাট বসে। দেখো লিঙ্কার হিসাবে দ্যাট বসে। আমরা কি শিখছি আজকে, অ্যাসার্টিভ সেন্টেন্স। খেয়াল রাখবে কিন্তু সব সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার হিসাবে কিন্তু দ্যাট বসে না, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার হিসাবে কি বসে, দ্যাট বসে। বোঝা গেল? সব সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু নয়। আরো একটা নিয়ম বললাম, সেট টু থাকলে কি বসে, সেট টু থাকলে টোল্ড বসে। যদি আমরা সেট টু দেখি তাহলে কি বসাবো, টোল্ড বসাবো। এই 3টি নিয়ম তাহলে ধরে নাও, সেট টু থাকলে টোল্ড বসে, ঠিক আছে, ব্যাস আছে। আচ্ছা, পাঁচ নম্বর নিয়ম, রিপোর্টিং ভার্বটি যদি সিম্পল প্রেজেন্ট বা সিম্পল ফিউচার টেন্সে হয় তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না, হয় না, শুধু প্রোনাউন এর পরিবর্তন ঘটে, ব্যাস। ভাইটাল নিয়ম কি বললাম, রিপোর্টিং ভার্বটি যদি, তোমাদের মাথায় আছে, আমি এই জন্য ক্লিয়ার করে দিয়েছিলাম যে কোনটা রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড ভার্ব। মনে আছে? আরেকবার রিপিট করছি, স্পিচের মধ্যে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে সাবজেক্টের পরে যেটা আমরা ভার্ব পাই ওটাকে কি বলে, রিপোর্টেড ভার্ব, তাই তো? আর যেটা মেন সাবজেক্টের পরে যখন
যে স্পিচটা বলছে তারপরে যে ভার্বটা থাকে সেটাকে কি বলি আমরা রিপোর্টিং ভার্ব। সেই রিপোর্টিং ভার্বটা যদি কি না সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা সিম্পল ফিউচার টেন্সে হয় তাহলে স্পিচের মধ্যে স্পিচের যে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কোন রকমের কোনো টেন্সের পরিবর্তন হবে না, কিন্তু প্রোনাউনের পরিবর্তন হবে। তোমরা এটা ভাববে না যে টেন্সের পরিবর্তন হবে না বলে কি তাহলে প্রোনাউনটা চেঞ্জ হবে না, প্রোনাউন যা যা বসে যাবে না, প্রোনাউনের পরিবর্তন ঘটবে কিন্তু টেন্সের পরিবর্তন ঘটবে না। অর্থাৎ স্পিচটা তখন যদি প্রেজেন্ট টেন্সে থাকে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, পারফেক্ট কন্টিনিউয়াস যা থাকবে তাই, কিন্তু প্রোনাউনের পরিবর্তন ঘটবে। বোঝা গেল? বাইরের নিয়ম। আরো একটা নিয়ম, স্পিচটি যদি চিরসত্য বা অভ্যাসগত বোঝায় তাহলেও টেন্সের পরিবর্তন হয় না। এটাও মাথায় রাখবে। আমি এই নিয়মগুলো দিয়ে এখনই এক্সাম্পল দিয়ে বোঝাবো, ঠিক আছে? কি যে স্পিচটি যদি চিরসত্য বা অভ্যাসগত বোঝায়, যে স্পিচটা হচ্ছে চিরসত্য, যেমন চিরসত্য বলতে গেলে দেখো the earth is round, the sun rises in the east, oil floats on the water, তেল জলের উপরে ভাসে, চিরসত্য না চিরসত্য না? তুই কি তেল জলে দিলে কি ডুবে যাবে? তো চিরসত্য। আচ্ছা, the sun rises in the east, সূর্য পূর্ব দিকে ওঠে, চিরসত্য। বা অভ্যাসগত কিছু, অভ্যাসগত বলতে গেলে কি জানাই বললাম যে I get up at 6 AM every day in the morning, আমি প্রত্যেকদিন সকালবেলা 6টায় উঠি। তাহলে এটা অভ্যাসগত বোঝাচ্ছে যে আমি রোজ সকাল 6টায় উঠছি। তাহলে এই অভ্যাসগত অথবা চিরসত্য কিছু বোঝালে কি হবে না, সেখানে কোনো টেন্সের পরিবর্তন ঘটবে না, যেমন টেন্স আছে তেমন বসবে ইনডাইরেক্ট স্পিচে। এই কটা নিয়ম অ্যাসার্টিভের জন্য যথেষ্ট। এবার আমি এক্সাম্পল দিয়ে তোমাদের আরো ক্লিয়ার করে দেব, ঠিক আছে? অপু said comma quotation I am a good dancer। এই যে দেখো, তাহলে এটা আমরা দেখতেই পাচ্ছি এখানে এটা কি আছে না ডাইরেক্ট স্পিচে আছে। কেন না রিপোর্টিং ভার্বের পরে কমা আছে, তার বলা বক্তব্যটা স্পিচটা ইনভার্টেড কমার মধ্যে আছে, প্রথম অক্ষর বড় আছে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখছি এটা কিসে আছে, এটা ডাইরেক্ট স্পিচে আছে। আমাদের কি করতে হবে, ইনডাইরেক্ট নিয়ে যেতে হবে। তাহলে ইনডাইরেক্ট নিয়ম কি দেখো, এর আনসার কিভাবে করছি দেখো। তাহলে প্রথমত অপু সেট আছে, সেট রাখলাম। লিঙ্কারটা কোথায় বসে দেখো, লিঙ্কার হিসেবে কি বসে বলেছিলাম দেখ। তাহলে এই যে কমা আর এই যেখানে আছে না ইনভার্টেড কমা, এটা উঠে গিয়ে এর জায়গায় বসে কি, এর জায়গায় বসে দেখ। তাহলে নিয়মের মধ্যে ছিল দেখো যে লিঙ্কার হিসেবে দ্যাট বসে, নিয়ম অ্যাপ্লাই হলো। তারপর বলেছিলাম প্রোনাউনের পরিবর্তন হয়, এদিকে দেখো আর, তাহলে অপু বলেছে ইনডাইরেক্ট নিয়ে যাচ্ছি। তাহলে অপু ছেলে না মেয়ে? অবশ্যই ছেলে, অপু। তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা কি করতে পারি, হ্যাঁ মাঝে মাঝে মেয়ে অপু নাম রাখতে পারে, সেটা কথা নয়, আমরা ছেলে হিসেবে ধরছি। আস্তে করে দিয়ে দেখো এদিকে। তাহলে আমরা আইটাকে কি করব, তাহলে আমরা আইটাকে প্রোনাউনের পরিবর্তন করব। এখানে প্রোনাউনের পরিবর্তন করে দিলাম কি হি। এবার দেখো টেন্সের পরিবর্তন, আমি টেন্সের লিস্টে কি দিয়েছিলাম, am is are থাকলে কি হয়, was were হয়। তাহলে এখানে হির পরে দেখো was বসবে না were বসবে, হ্যাঁ হি was। তাহলে হি was এবার যা আছে বসিয়ে দিলাম গুড ডান্সার। তাহলে কত জায়গায় চেঞ্জ হলো দেখো, চেঞ্জগুলো আমি গোল করছি। তাহলে এখানে কমা কোটেশন উঠে গিয়ে এখানে দ্যাট বসলো, এখানে প্রোনাউনের চেঞ্জ হলো, আর এখানে টেন্সের চেঞ্জ হলো। তাহলে এটা একটা এক্সাম্পল ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল? আর একটা এক্সাম্পল দিচ্ছি।
দেখো এর এক্সাম্পল দেখো, নিয়মের সঙ্গে মিলছে কিনা নিয়মগুলো। কি, হি সেড টু মি, সে আমাকে বললো আই এম ইল, আমি হই অসুস্থ বলেছে, ঠিক আছে। এখানে দেখো সেড টু আছে, কি আছে, সেড টু আছে। তাহলে নিয়মের মধ্যে কি লিখেছিলাম, সেড টু থাকলে এখানে সেড ছিল, সেড বসেছে, তাহলে এখানে সেড টু আছে, সেড বসে যাবে না। সেড টু থাকলে নিয়মের মধ্যে বলেছে কি হয়, টোল্ড হয়। তখন কি হবে আনসার, হি, এই সেড টু রে গিয়ে যায় কি বসবে, টোল্ড, এই জায়গাটা টোল্ড বসলো, টোল্ড মি, ফের কমা কোটেশন উঠে গিয়ে কি হবে, দ্যাট, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, ফের প্রোনাউনের চেঞ্জ, হি বলেছে সে বলেছে আমি ওই অসুস্থ, তাহলে আমিটা হয়ে যাবে সে, হি বলেছে, তাহলে ফের এই প্রোনাউনে এখানে চেঞ্জ হয়ে ফের হি, ফের টেন্সে কি আছে, অ্যাম আছে, এটা হয়ে যাবে কি, ওয়াজ, ফের হয়ে যাবে এখানে ইজ। তাহলে এই একটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জগুলো লক্ষ্য করো, এই একটা নিয়ম বললাম, সেট টু, সেট টু থাকলে টোল্ড হয়, ক্লিয়ার, ঠিক আছে। 3 নম্বর নিয়ম, মানে নিয়মের মধ্যে আসছে কিনা দেখো, ঠিক আছে, দেখো করুণ says I have a car, দেখো এখানে এবার একটা নিয়ম দেখো, অরুণ says I have a car, এবার এখানে ভালো করে দেখো রিপোর্টিং যে ভার্বটা আছে সেটা says আছে, says মানে কোন টেন্সে আছে, যখন আমরা ভার্বের গায়ে এস ইএস যোগ করি কি আছে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স, ভেরি গুড, যেটাকে বলে সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তাহলে এটা যদি থাকে নিয়মে কি ছিল, যে স্পিচের টেন্সের কোনো পরিবর্তন ঘটে না, শুধু প্রোনাউনের পরিবর্তন ঘটে। এখানে লক্ষ্য করো এক্সাম্পলটা, তাহলে আমরা এখানে আনসার লিখতেই পারি যে অরুণ, এই শেষটা শেষই থাকবে, শেষ, আচ্ছা লিঙ্কার হিসাবে দ্যাট বসবে, কমা করে উঠে গিয়ে এই প্রোনাউনের পরিবর্তন হবে, তাহলে প্রোনাউন কি ছিল, আই, হয়ে যাবে কি, হি, অরুণ ছেলে তো হি, কিন্তু হির পরে আমরা নিয়ম অনুপাতে জানি টেন্সে যে হ্যাভাস থাকলে হ্যাড হয়, কিন্তু এখানে হ্যাভাস হ্যাড হবে না, এখানে কি হবে, এখানে এক্স্যাক্টলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে, যেহেতু রিপোর্টিং ভার্বটা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই অর্থাৎ হির পরে কিন্তু হ্যাভ বসিয়ে দেবে না, প্রেজেন্ট পারফেক্টে রাখবে, হির পরে কি বসে, হ্যাজ, ভেরি গুড। তাহলে হি হ্যাজ এ কার, হয়ে গেল। আবার যদি সেম ভাবে আমরা করি আরো একটা एग्जांपल দিয়ে, টিচার said the earth is round, এই the earth is round, এই দেখো, তাহলে আমরা এর आंसर কি করতে পারি, এই পৃথিবী গোলাকার, চিরসত্যের কথা বলেছে, তাহলে আমরা এখানে কি করব, টিচার সেড কমা কোটেশন উঠে গিয়ে লিঙ্কার দ্যাট বসবে, দা আর্থ ইজ রাউন্ড, নো চেঞ্জ, কোনো পরিবর্তন করলাম না, আমরা লিখে দিলাম দা আর্থ ইজ রাউন্ড, এখানে বোঝা গেল কি বললাম। এই পর্যন্ত যা যা নিয়ম বললাম সেই নিয়মগুলো এর মধ্যে আছে তো, যে নিয়মগুলো অ্যাসার্টিভে যা যা শেখানো হলো। 7 নম্বর নিয়ম, টাইম এবং প্লেস পরিবর্তন হয়, এইটা ভালো করে মুখস্থ করে নিও।